জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন সার্বিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য দেখে হতাশ হয়ে পড়েছে জনগণ। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষায় GPA-5 প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও বলেন, দেশে ক্রান্তিকাল চলছে, তাই চারদিকে অনৈক্যের সুর। রাজনীতিবিদরা দেশের পথ যেমন তৈরি করে তেমনি নষ্টও করেন। সততা ও স্বপ্ন না থাকলে রাজনীতি সুন্দর হবে না বলে মন্তব্য করেন তিনি। তরুণদের সামনে রাজনীতির সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ এসেছে উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেসব শিক্ষার্থী প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করেন মির্জা ফখরুল। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার। কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে তুলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই। কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে বাইরে এসে ভিন্ন কথা বলছেন, এমন দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, একই অঙ্গে ভিন্ন রূপ দেখা যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি আরও বলেন, দলের নামের সাথে ইসলাম থাকলে তারা ইসলামী হয়ে যায় না। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শুধু বিএনপি জামায়াতের আলোচনা করছে না, এমনটা নয়। জুলাই আন্দোলন থেকে উঠে আসা নতুন দল এনসিপি ও দলটির কর্মকাণ্ডের সমালোচনা করছে। মত ও আদর্শের ভিন্নতা থাকবে, তবে তা উগ্রতায় পরিণত হলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি। চালক দলের নেতৃবৃন্দ আমার সম্মুখ সারিতে রয়েছে, দূরদৃষ্টি সম্পন্ন, মুখে এক মনে আর এক কথা, একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। আসন্ন নির্বাচনে তারেক রহমান ও ধানের শীষে যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরে বিএনপির 31 দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ষড়যন্ত্রের আগুন দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। জয়নুল আবদিন অভিযোগ করেন, শেখ হাসিনার দোসররা আগুন লাগিয়ে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে। বিএনপি জামায়াত ভাই ভাই এমন মন্তব্য করে তিনি আশা করেন এই মাটিতে ভাইয়ে ভাইয়ের রক্ত যেন আর না ঝরে। বাংলাদেশের তারেক রহমান শহীদ জিয়ার আদর্শে আবার বাংলাদেশে জনগণের ভোটে ইনশাআল্লাহ সরকার গঠন করবে। আর বৈষম্য থাকবে না, আর হয়রানি থাকবে না, আর বিচার বিভাগকে লাথি আর মারা হবে না, আয়না ঘর আর বানানো হবে না। নির্বাচনের আগেই একটি দলের মধ্যে সরকারি মনোভাব দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি দল গণভোট ও নির্বাচন একই দিনে করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে অংশ নিয়ে তিনি এইসব কথা বলেন। চতুর্থবারের মতো ৫ম দফা দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল হয়। অন্যদিকে মহাখালীতে ঢাকা উত্তর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আগে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, পরে নির্বাচনের দাবি করেন তিনি। প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করতে প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন জামায়াতের নেতারা। সাহস থাকলে আজকে
গণভোটের মুখোমুখি হন, দেখা যাবে আপনাদের পক্ষে জনগণ না পিয়ারের পক্ষে জনগণ। কথা ঠিক কিনা বল? এই জন্য আমরা বলতে চাই, নভেম্বরের মধ্যেই গণভোটের ব্যবস্থা করে প্রমাণ করতে হবে পিয়ারের পক্ষে দেশের জনগণ আছে। ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব, এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সবার অধিকার সমান। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, কোনো বাধা না থাকলেও এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না নির্বাচন কমিশন। এমন পক্ষপাতমূলক আচরণের সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ওপর এনসিপির আস্থা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সংলগ্ন এনসিপির অস্থায়ী জেলা কার্যালয়ের উদ্বোধন করেন সার্জিস আলম। এটা তো আগামী নির্বাচন কিভাবে, কখন, কতটুকু গ্রহণযোগ্যভাবে হবে, নির্বাচন কমিশন যদি মনে করে তার নির্ধারণ করবে, এটা ভুল। এটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। যদি মনে করে যে যার মন মর্জি মতো কাজ করে যখন যেটা ইচ্ছা করে দিবে, সনদেরও খবর নাই, বিচারেরও খবর নাই, সংস্কারেরও খবর নাই, তাহলে তারা যে অলীক স্বপ্নগুলো দেখছে এগুলো শুধু স্বপ্নই থেকে যাবে। গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার না করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান তিনি। সোমবার সকালে প্রেস ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে এমন মানুষ সরকারের উপদেষ্টা পরিষদ সহ বিভিন্ন পর্যায়ে রয়েছে। গোয়েন্দা সংস্থার অধিকাংশ কর্মকর্তা আওয়ামী আমলের, তারা শপথে বহাল রয়েছেন। এভাবে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি। বলেন, বিমানবন্দরে আগুনের ঘটনা পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের অংশ। প্রকৃত জুলাই যোদ্ধারা কোনোভাবেই এই অনুষ্ঠান বানচাল হোক তারা সেটি চায়নি, এবং তারা ওই অনুষ্ঠান বানচাল করার জন্য সেখানে যায়নি। বরং আমরা মনে করি একটি চক্র যারা মনে করে নির্বাচন বানচাল করা দরকার, তারা এই ধরনের বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে। আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র নামে বেনামে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় ভোটের মাঠে 1 লাখ সেনা সদস্য, 1.5 লাখ পুলিশ ও অন্তত 6 লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এছাড়া তফসিল ঘোষণা থেকে ভোট পরবর্তী গেজেট প্রকাশ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সোমবার আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বৈঠক শেষে কমিশন সচিব এইসব কথা বলেন। পুলিশের কথা বলেছি, আর্মি সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ, আর আনসার ভিডিবির সংখ্যাটা আরেকটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ। এইটুকু সংখ্যাগত হিসাবগুলো না, আরও ব্যাপার আছে যে বিন্যাসের পরে, ক্যাটাগরাইজেশনের পরে এটা আরও একটু স্মুথ হবেন। এই পর্যায়ে যেমন আপনার সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন একটু সিভিল পাওয়ার। নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন, এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে। নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই জন্য 400 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, তবে কত টাকা দামে কেনা হবে সে সিদ্ধান্ত হয়নি। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের আগে বলা যাবে না বলেও জানান তিনি। গত 3টা নির্বাচন, যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। বডি ক্যামেরা মানে এটা তো না যে বাজার থেকে সাথে সাথে গিয়ে কিনে নিয়ে আসতে পারবো না, এটার জন্য যে প্রসিডিউর যেটা ওটা ফলো করা হইতেছে, আল্লাহ দিলে কিনা হয়ে যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন মাহিরকে থানায় দিয়েছে তার মা। মাহির সহ এই ঘটনা এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে, তবে এখনও কোনো মামলা হয়নি। সোমবার সকালে মিডফোর্ড হাসপাতালে নিহত জুবায়েদের ময়নাতদন্ত শেষ হয়। দুপুর 1টার দিকে তার মরদেহ মিডফোর্ড হাসপাতাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়। দুপুর 1:45 তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার বাবা ও স্বজনরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয়
জন্মস্থান কুমিল্লার হোমনা উপজেলায়। এদিকে জোবায়েদ হত্যায় আগামী 2 দিন বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী 22 অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা সীমিত করে শুধু শোক র্যালি আয়োজন করা হবে। রোববার সন্ধ্যায় টিউশনি করাতে গিয়ে খুন হন জোবায়েদ। তিনি বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও ছাত্রদলের জবি শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিন দাবি আদায়ে মঙ্গলবার দুপুর 12টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আর সারা দেশের সকল জেলা উপজেলায় কাল সকাল 11টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচিও করা হবে। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনের ঘোষণা না আসায় সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন শিক্ষকরা। আবারও জানান, দাবি না মানা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। এদিকে দুপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান বিএনপির প্রতিনিধি দল। এ সময় দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি জানান, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার আধুনিকায়ন সহ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা বাস্তবায়ন, এই কথা এটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে চলে যাবো। এটা ন্যায্য দাবি, আমরা ক্লাস ফিরে যাব। আসলে আমরা এখন দেয়ালে পিঠ ঠেকে গেছি। শিক্ষক সমাজকে নিয়ে এত লাঞ্ছিত, এত বঞ্চিত করা হচ্ছে যে আমাদের এখন আর করার কিছু নেই। আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে এই যে আপনাদের বেসরকারি যে এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলন, শুধু এই আন্দোলনে নয়, শিক্ষকদের মর্যাদা স্বরূপ, রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই সরকারের পক্ষে কোন বাহিনী দিয়ে, আপনার পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, কোন বাহিনী দিয়ে এই 16 লক্ষ শিক্ষককে আটকে রাখা কোনোভাবে সম্ভব ছিল। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা চলাকালে বৈঠক প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম যোগদানের পরপরই 2টি ককটেল বিস্ফোরণ ঘটে। এনসিপির নেতাকর্মীরা জানান, বিকট শব্দ শুনে সভাকক্ষ থেকে বেরিয়ে তারা দেখেন ধোঁয়ায় আচ্ছন্ন মিলনায়তন প্রাঙ্গণে। সময় আরও একটি ককটেল বিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতির এরকম ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বগুড়া জেলা এনসিপি। আমাদের একটা ইন্টারনাল সাংগঠনিক সভা চলছে, আমাদের যারা সাংগঠনিক কমিটিতে আছে, সেই জায়গায় অডিটোরিয়াম পর্যন্ত এসে যদি ককটেল বিস্ফোরণ করতে পারে, তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল শঙ্কার দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এবং এইখানে কারা জড়িত তাদের মুখোশ, তাদের পরিচয় উন্মোচন করতে হবে, উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। ফেনীতে জামায়াতে ইসলামের মহিলা শাখার উঠান বৈঠকে বিএনপি ও যুব দলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার সন্ধ্যায় জেলার সদর উপজেলায় এই হামলার ঘটনা ঘটে। পরে রাতে স্থানীয় আল আমিন মার্কেটের সামনে দলটির ইউনিয়ন আমির মাওলানা আবুল বশর সহ দলটির অন্তত 20 জন আহত হয় বলে জানায়। এই ঘটনায় যুবদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে জেলা জামায়াতের আমির আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রচলিত আইনে সীমাবদ্ধতা রয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত শেখ হাসিনার আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। সোমবার সকালে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আসামি পক্ষের যুক্তিতর্ক শুরু হলে কথা বলেন তিনি। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে আনা বিভিন্ন অভিযোগের বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরা হয়। এদিকে জুলাই আন্দোলনে শেখ হাসিনার রাজাকার সম্বোধন কথাটি ছাত্ররা
ভুলভাবে নিয়েছিল এবং আন্দোলনের ডিজাইন হিসাবে একে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। এদিকে আসামি পক্ষের তোলা প্রতিটি যুক্তিতর্ক উত্তর প্রসিকিউশনের কাছে আছে বলে জানায় প্রসিকিউশন। যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অতএব যে ওয়াইড স্প্রেড, যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে, এই কথা সঠিক নয়। ভিডিওগ্রাফি এবং তিনি যে এক্সিকিউশন করেছেন, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। এখন জুডিশিয়াল নোটিশ বলে এই আইনে একটা বিষয় আছে। সারা দেশে যে 1400 লোক মারা গেছে, এতে সন্দেহ আছে। 25,000 লোক আহত হয়েছে, সন্দেহ আছে। এইটা যদি হয়ে থাকে, না হয়ে থাকে, এই দুটো প্রশ্ন। যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছে তাদের গেজেট আমরা উপস্থাপন করছি। এ সংক্রান্তে একটা রাজনৈতিক দল একটা বই প্রকাশ করেছে, সেই বইটা আমরা উপস্থাপন করেছি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালের। আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু গতিশীল করতে বিশেষ একটি কমিটি কাজ করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী হত্যার অভিযোগে মোট 837টি মামলার রেকর্ড হয়েছে। এর মধ্যে 45টি মামলার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ ইতিমধ্যে 19টি হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করেছে। চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর মামলা পুনঃতদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহের মায়ের করা রিভিশন আবেদনের আমলে নিয়ে এই আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত এই আদেশ দেন। 1996 সালে 6 সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। পরে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন তার বাবা প্রয়াত কমরুদ্দিন আহমদ চৌধুরী। পরে এই মামলাকে হত্যা মামলায় রূপান্তর করা হয়। দুটি মামলা তদন্ত শেষ করে সিআইডি আদালতকে জানায় সালমান শাহ আত্মহত্যা করেন। এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে সালমান শাহের মা। পরে র্যাব হয়ে মামলাটি তদন্ত করে পিবিআই। 2020 সালের 25 ফেব্রুয়ারি 600 পৃষ্ঠার প্রতিবেদন দেয় পিবিআই, যেখানে বলা হয় সালমান শাহ হত্যার শিকার হননি। এই প্রতিবেদনের বিরুদ্ধে রিভিশন মামলা করেন চিত্রনায়কের মা নীলা চৌধুরী। ছাত্রদের নতুন দল এনসিপিকে জন্ম দিয়ে বাপের সঙ্গে পাল্লা না দিতে বললেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ গোলাম পরোয়ার। সোমবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলা মাঠে আয়োজিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। বিমানবন্দরের অগ্নিকাণ্ডের দায় বেবিচক, কাস্টমস হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেউই এড়াতে পারেন না। রাজধানীর একটি হোটেলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংবাদ সম্মেলন করে কথা বলেন বক্তারা। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরে স্বল্প পুঁজির ব্যবসায়ীদের দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান ব্যবসায়ীরা। কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর করা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। চামড়াজাত পণ্যের $10 লাখ কাঁচামাল, 32টি ওষুধ কোম্পানির 200 কোটি টাকার কাঁচামাল, গার্মেন্টস অ্যাক্সেসরিজের 23 কোটি টাকার কাঁচামাল ও সব মিলিয়ে প্রায় 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ব্যবসায়ীদের। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কোথায় ছিল? তারা কেন ইমিডিয়েটলি কাজ করতে পারলো না? বাহির থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, তাদের প্রবেশে বিলম্ব হলো কেন? এর জন্য দায়ী কারা?
ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে, সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে? আমরা মনে করি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি। সম্প্রতি দেশে ঘটা অগ্নি সংযোগ ও ধ্বংসাত্মক ঘটনার পেছনে দেশি বিদেশি হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুমিল্লার চৌদ্দগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, হাসিনাকে যারা সারা দেশ অচল সেটি আন্তর্জাতিকভাবে দেখানোর জন্যই পরিকল্পিত নাশকতা করা হচ্ছে। পুনঃ হওয়াতে নিশ্চয়ই এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা একটা বড় ধরনের কোনো সিরিজ নাশকতার একটা ঘটনা ঘটতে পারে। সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিকমতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। সম্প্রতি দেশ জুড়ে কয়েকটি বড় অগ্নিকাণ্ডের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। রোববার মাওশির এক নোটিশের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়। এতে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং জেলা উপজেলা পর্যায়ের অফিসগুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে রুম ছাড়ার আগে ফ্যান, লাইট, কম্পিউটার এবং এসির ফ্ল্যাগ বন্ধ করতে হবে। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমান কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। সোমবার রাতে মুঠোফোনে বিষয়টা নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ইউনিটগুলো চালুর জন্য সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। এক সপ্তাহের মধ্যে এক ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চালুর আশা কর্তৃপক্ষের। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কৃষি ব্যাংক নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, তারেক রহমান ও বিএনপি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে একটি মহল থেকে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সোমবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় ইউনিয়নের সভাপতি আরও বলেন, গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা ও তার লুটেরা বাহিনী নামে বেনামে ঋণের নামে কৃষি ব্যাংক লুটপাট চালিয়েছে। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিকদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সভায় কর্মচারীদের আবাসন সমস্যা সমাধান ও পোষ্য কোটা পুনরায় চালু সহ বিভিন্ন দাবি জানানো হয়। কর্ণফুলী নদীতে অবৈধ বালু উত্তোলনে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। নদী ভাঙনে বিলীন হচ্ছে বাড়ি, ঘর ও ফসলি জমি। প্রতিকারে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সচেতন ছাত্র সমাজ, জনসাধারণের সাথে স্থানীয় প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা জানায়, কর্ণফুলীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে নদী ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত পরিবার। মতবিনিময় সভায় বক্তারা প্রশাসনের ব্যর্থতা, বালুমহল ইজারা, ট্রাক চলাচল ও মাদক ব্যবসা নিয়ে তীব্র সমালোচনা করেন। অবৈধ বালু ব্যবসা ও মাদক নিয়ন্ত্রণের জরুরি পদক্ষেপের দাবি জানানো হয়। সভা থেকে রাঙ্গুনিয়া জুলাই ছাত্রশক্তি নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যারা ভবিষ্যতে নদী ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা কার্যক্রম চালাবে। অনিবন্ধিত উপায়ে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও অসামাজিক কার্যকলাপে সহযোগিতার অপরাধে চট্টগ্রামের ডিসি হিলের হিলসাইড রেস্টুরেন্টকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ
অভিযানে এসব অসঙ্গতি ধরা পড়ে। সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন প্রতিষ্ঠানটি অসামাজিক কার্যকলাপ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ রয়েছে। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে খাদ্য বাজারকে নিরাপদ ও অস্বাস্থ্যকর রাখতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা কলেজের নর্থ বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সোমবার সন্ধ্যায় কলেজের প্রধান ফটকের সামনে এই সমাবেশ করে সংগঠনটি। সমাবেশের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উত্তরবঙ্গের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। তারা বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের প্রাণ। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ সময় প্রতিবেশী দেশ ভারত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তালবাহানা করছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। টিসল সোসাইটি অব বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে 5 ও 6 ডিসেম্বর অনুষ্ঠিত হবে টিসল VDGIU আন্তর্জাতিক সম্মেলন 2025। এতে সহযোগিতা করবে ব্রিটিশ কাউন্সিল এবং আমেরিকান সেন্টার। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইকুয়েশন অনারারি সিনিয়র রিসার্চ ফেলো অধ্যাপক ডক্টর গ্যারি বেটোরাম এবং যুক্তরাষ্ট্র থেকে সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষা শিক্ষাকে উন্নত করতে পারে তা নিয়ে আলোচনা হবে। এছাড়াও সম্মেলনে ভাষা শিক্ষাকে সামাজিক সংহতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং বৈশ্বিক বোঝাপড়া বৃদ্ধির কার্যক্রমের মাধ্যমে হিসাবে গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে সরাসরি ও ভার্চুয়াল উভয়ই অংশগ্রহণের সুযোগ থাকবে। শিক্ষার্থীদের আস্থা অর্জনের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বিষয় হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সোমবার সকালে ঝালকাঠি শহরে এক সমাবেশে মন্তব্য করেন তিনি। বলেন, শিবির শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করছে বলে আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা, তারা যেমন ছাত্র রাজনীতি দেখতে চায়, তা আমরা সে আলোকেই 5ই আগস্টের পরে কাজগুলো করে আসছি। শিক্ষার্থীদের কাছাকাছি গিয়েছি, তাদের মন মস্তিষ্ক, তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করেছি এবং সে আলোকে আমাদের টোটাল কর্মসূচিগুলো সাজিয়েছি। তো এই কারণেই শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। তো আমরা চাই যে তাদের যে আস্থার জায়গা এবং আমরা যে ইশতেহারের মাধ্যমে কমিটমেন্টগুলো দিয়েছি, আমরা মনে করি এই কমিটমেন্টগুলো যখন আমরা বাস্তবায়ন করতে পারবো তখনই আমাদের বিজয় পূর্ণাঙ্গতা পাবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় একসঙ্গে 26 লাখ প্রদীপ প্রজ্বলন করা হয়। গিনেস বুকে সবচেয়ে বড় প্রদীপ প্রজ্বলন প্রদর্শনের রেকর্ডের উদ্দেশ্যে প্রায় 10,000 ভক্ত সারায়ু নদীর তীরে এই কাজে অংশ নেয়। এই উৎসবে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দীপাবলির উৎসবের একদিন আগেই এই আয়োজন ফেস্টিভ্যাল অফ লাইট বা আলোর উৎসব নামে পরিচিত। মন্দিরের শহর অযোধ্যাকে মূলত সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামায়ণের জন্মস্থান বলে বিশ্বাস। অঞ্চল ভেদে দীপাবলির সঙ্গে জড়িত নানা বিশ্বাস ও রীতিনীতি। দক্ষিণ ভারতে এই দিনটি থেকে রামের অযোধ্যায় ফিরে আসার দিন হিসেবে উদযাপন করা হয়। কথিত আছে, এদিন রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফেরেন রামচন্দ্র। দীপাবলির দিন ভারতের রাজধানী দিল্লির বায়ুমানের অবনতি হয়েছে। দেশটির সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড CPCB জানায়, সোমবার স্থানীয় সময় সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা গড় বায়ুমান 335 রেকর্ড করা হয়। রোববারে দীপাবলির আগের রাতে রাতভর বাজি ফোটানো হয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। এতে অনেক স্থানে বায়ুমান 400 ছাড়িয়েছে। সাধারণত বায়ুমান 400 পেরোলে তাকে অতি ভয়ানক হিসেবে ধরা হয়। পরিবেশগত দিকে
বিবেচনা করে এবারে দীপাবলিতে সবুজ আতশবাজি তৈরি ও বিক্রির অনুমতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে পরিবেশ রক্ষায় সবুজ আতশবাজি ব্যবহারের আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৪৫ ফিলিস্তিনি নিহতের পরও সেখানে যুদ্ধবিরতি বহাল আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ১০ অক্টোবর থেকে নেতানিয়াহু প্রশাসন ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার চালানো ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ইয়াহিয়া আল মাফহু নামে কাশেম ব্রিগেডের কমান্ডারও নিহত হয়েছেন। এই নিয়ে যুদ্ধবিরতির মধ্যে এখন পর্যন্ত ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। অন্যদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পাল্টা অভিযোগ তুলেছে ইসরায়েল। আইডিএফ বলছে রোববার সকালে রাফার হামাসের হামলায় তাদের ২ সেনা নিহতের জেরে বিমান হামলা চালিয়েছে তারা। এদিকে ২৮ বন্দির মরদেহের মধ্যে ১২ জনের মরদেহ ফেরত দিয়েছে গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বিপরীতে ১৫০ ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত পাঠালো তেল আবিব। দুবাই থেকে যাওয়া একটি কার্গো বিমান হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে সমুদ্রে পড়ে গেছে। এতে বিমানবন্দরটির ২ জন গ্রাউন্ড স্টাফের প্রাণ গেছে। তবে পণ্যবাহী বিমানটির ৪ ক্রু প্রাণে বেঁচে গেছেন। রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ার পর বিমানটি উদ্ধারের কাজ এখনও চলমান। ফলে দুর্ঘটনা কবলিত রানওয়ে আপাতত বন্ধ থাকলেও বাকিগুলো সচল রয়েছে। এতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটবে না বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার ভোর ৩টা৫০ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত বিমানটি বোয়িং 747 মডেলের কার্গো বিমান। ইকে 9788 ফ্লাইটটি তুরস্কের কার্গো এয়ারলাইন্সের সার্ভিস এসিটি থেকে লিজ নিয়েছিল ইমিরেটিয়াস এয়ারলাইন্স। ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইট রাডার 24 জানিয়েছে দুর্ঘটনা কবলিত বিমানটি ৩২ বছরের পুরনো। এমনকি এটি কার্গো বিমানে রূপান্তর করার আগে এটি যাত্রীবাহী বিমান হিসাবে পরিচালিত হয়েছে। বিতর্কিত সীমান্তে ভূতের কান্নার শব্দ বাজিয়ে কম্বোডিয়ার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে থাইল্যান্ড। ফেসবুকে এ নিয়ে অভিযোগ তুলেছেন কম্বোডিয়ার সাবেক নেতা ও চীনের প্রেসিডেন্ট হুন সেন। অভিযোগ করেন এই কীর্তিকলাপ ২ দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এ নিয়ে জাতিসংঘের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। সেখানে বলা হচ্ছে যুদ্ধবিরতির শর্তে রাজি হওয়ার পরেও থাইল্যান্ডের এই বিরক্তিকর শব্দের ব্যবহার রীতিমতো মানবাধিকার লঙ্ঘন। কম্বোডিয়ার মানবাধিকার কমিশন নিশ্চিত করেছে থাই কম্বোডিয়ার এই বিতর্কিত সীমান্তবর্তী গ্রামের মানুষজন এই নিয়ে নির্ভরযোগ্য অভিযোগ জানিয়েছেন। অ্যামাজনের ওয়েব সার্ভিস সাময়িক বন্ধের কারণে বেশ কয়েকটি দেশে স্ন্যাপচ্যাট, রবলক্স, ডুওলিঙ্গো, প্রাইম ভিডিওর মতো জনপ্রিয় অ্যাপ ও ওয়েবসাইট হঠাৎ বিঘ্নিত হওয়ায় বেকায়দায় পড়েছে এর ব্যবহারকারীরা। একই কারণে লর্ডস এবং হ্যালিফ্যাক্স ব্যাংকের গ্রাহকরাও অনলাইন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ইন্টারনেট বিভ্রাটের কারণে স্ন্যাপচ্যাটে ছবি শেয়ারিং ও ডুওলিঙ্গোতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিশ্বের লক্ষ লক্ষ কোম্পানির ওয়েবসাইট ও ডিজিটাল পরিষেবা অ্যামাজন ওয়েব সার্ভিসের আওতায় রয়েছে। এদিকে অ্যামাজন জানায় তারা সমস্যার সম্ভাব্য মূল কারণ শনাক্ত করেছে এবং সবকিছু দ্রুত স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে তারা। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের করা ২৩৬ রানের জবাবে ২ ওভার বাকি থাকতেই ১৭১ রানে গুটিয়ে যায় কিউইরা। স্কোয়াশটা বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় নিউজিল্যান্ড।
টিম শেফপার্ট ও মার্ক চ্যাপম্যান তৃতীয় উইকেটে 69 রানে যোগ করেন। তবে চতুর্থ উইকেটে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ 39 রান করে শেফপার্ট ফেরেন পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতেই অল উইকেট হয় ব্ল্যাক ক্যাপরা। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ একাই নেন 4 উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্টের 85 ও অধিনায়ক হ্যারি ব্রুকের 78 রানের ভর করে 236 রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড। 23 অক্টোবর সিরিজের শেষ টি-20তে মুখোমুখি হবে দুই দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থায় পাকিস্তান। আবদুল্লাহ শফিক ও শান মাসুদের 50-তে প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 5 উইকেটে 259 রান। রাওয়ালপিন্ডিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইমামুল হকের উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে 111 রানের বড় জুটি করেন শফিক ও মাসুদ। সেঞ্চুরির কাছে গিয়ে 87 রানে আউট হন মাসুদ। এর আগে 57 রানে ফেরেন শফিক। বাবর ও রিজওয়ান কেউই বড় ইনিংস খেলতে পারেননি এদিন। সৌদ শাকিল ও সালমান আগা দিনের বাকি সময় পার করেন। দক্ষিণ আফ্রিকার সেনুরার মুখ্য স্বামী ও সাইমন হার্পার 2টি করে এবং কাগিসো রাবাদা 1টি উইকেট নেন। সিরিজের প্রথম টেস্টে 93 রানে জিতেছিল পাকিস্তান। এবার ফুটবল। ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে শিরোপা জিতল মরক্কো। বয়সভিত্তিক পর্যায়ে প্রথম বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল আফ্রিকান এই দেশটি। চিলের জাতীয় স্টেডিয়াম জুলিও মার্টিনেজ প্রাদানোসে এদিন প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে যায় মরক্কো। ম্যাচের 12-29 মিনিটে জোড়া গোল করেন পর্তুগালের লিগে খেলা ইয়াসির জাবিরি। বিরতির পর ফিরে চেষ্টা চালালেও গোল শোধ করতে ব্যর্থ হয় আর্জেন্টিনার তরুণরা। যদিও পুরো ম্যাচে বল দখল থেকে শুরু করে ম্যাচের নিয়ন্ত্রণ সব দিক থেকে এগিয়ে ছিল আলবিসেলিস্তারা। এই হারের মাধ্যমে বয়সভিত্তিকেই 68তে সপ্তমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন থেকে বঞ্চিত হলো আর্জেন্টিনা। আবার উৎসবে ফিরব। হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি। সাধারণত দিনের বেলা অন্যান্য দেবদেবীর পূজা হলেও শ্যামা পূজা অর্থাৎ কালী পূজা হয় গভীর রাতে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর রমনা কালী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, জানতে চাই কি দেখছেন আয়োজন, সবশেষ পরিস্থিতি জানাবেন। সিফাত, হিন্দু ধর্মাবলম্বীদের যে দ্বিতীয় বৃহত্তম ধর্ম অনুষ্ঠান সেটাকে অনেকে শ্যামা পূজা এবং কালী পূজা বলে, সেই সাথে একই সাথে দীপাবলি। যদিও আমরা জানি যে দীপাবলি সন্ধ্যা 8টা থেকে রাত 12টা-1টার মধ্যে হচ্ছে যে প্রজ্বলিত হয়। ধর্ম অনুসারীরা যারা আছেন, হিন্দু ধর্ম অনুসারী, তারা কিন্তু তাদের যে মৃত ব্যক্তিরা আছেন, বাবা মা ভাই বোন, তাদের উৎসর্গ করে কিন্তু তাদের স্মরণে দীপটা জ্বেলে থাকে। প্রদীপটা কেউ কেউ হচ্ছে যে মণ্ডপে গিয়েও সেই প্রদীপগুলো প্রজ্বলন করে। আর কালী পূজা, যেটা শ্যামা পূজা বলা হয়, সেটি হচ্ছে গভীর রাতে হয়। মূলত দেবী শুভ শক্তির বোধ নিয়ে এবং অশুভকে পরাজয় করে যে শুভ নিয়ে আসে পৃথিবীর ধরায়, সেটাকে তারা বিশ্বাস করে কালী পূজা রূপে। মা কালী তাদের যে শুভ যে শক্তি আছে, তাদের ধন সম্পদ, শিক্ষা এবং অন্যান্য ধর্মের যারা উপাসনালয় আছে সেগুলো যেমন রক্ষা করে চলে, তেমনি এই হিন্দু ধর্মাবলম্বীদের সব কিছুই রক্ষা করে কালী পূজা, কালী মা। সেই জায়গা থেকে কিন্তু তারা এই ভক্তদের আপনি অনেক বড় একটা ভিড় দেখতে পাচ্ছেন। কেউ এখনো যাচ্ছে, কেউ বা তাদের আনুষ্ঠানিকতা শেষে দীপ জেলে অথবা তাদের প্রার্থনা করে কিন্তু চলে এসেছেন। আরেকটা বিষয় যদি বলি সিফাত, এখানে
কিন্তু অঞ্জলি দেওয়া হয়, যেটাকে বলা হয় যে আমরা যে প্রসাদ বিতরণ বলি। বিভিন্ন জন কিন্তু তাদের বিভিন্ন রকমের মানত করে, বিভিন্ন ধরনের তাদের আরাধনা থাকে। সেই জায়গাগুলোকে তাদের আরও প্রজ্বলিত করার জন্য, আরও উজ্জীবিত করার জন্য বিভিন্ন ধরনের পশু এবং টাকা পয়সাও এখানে দান করা হয়। সেই জায়গাগুলো থেকে যে তাদের যে পুরোহিতরা আছে, পুরোহিতরা কিন্তু এই যে প্রসাদ বিতরণ করে। ভক্তদের অনেক বিশাল বড় একটা লাইন কিন্তু থাকে এই প্রসাদ গ্রহণে। যদিও আমরা এখনো অনুষ্ঠান লগ্ন পর্যন্ত যেতে পারিনি, সেই জায়গায় আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কারণ যারা আছেন এখানে, ধর্ম অনুসারীরা আছেন হিন্দু ধর্মের, প্রত্যেকে কিন্তু পরিবার পরিজন নিয়ে, ভাই বোন, বাবা মা, কেউ নবদম্পতি রয়েছেন, কেউ বা নতুন বিবাহ ডোরে আবদ্ধ হতে যাচ্ছেন, তাদেরও কিন্তু এই আজকের অনুষ্ঠানটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কিছু মিলিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রমনা কালী মন্দির একদম জমজমাট হয়েছে। হিন্দু ধর্ম অনুসারী যারা আছেন তারা কিন্তু আছেন এবং আজকে সারা রাত পর্যন্ত হয়তো বা কেউ কেউ থাকবেন। সিফাত, এই ছিল রমনা কালী মন্দির থেকে আমার কাছে। দীপাবলি উৎসবের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। এখন সার দিকে শেষ করছি এখন সার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।